আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি গত 22শে জুন আমি বলেছিলাম যে যেদিন পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করছে সেদিন আমি বলেছিলাম সেই বাজেটে 11,000 কোটি টাকা রেখে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সহযোগিতায় তিস্তা প্রকল্পের জন্য। এই তিস্তা প্রকল্পর এই ঘোষণার পরেই আমি বলেছিলাম যে 23 থেকে 26 এই সময় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে চীনে যাচ্ছেন তার যাওয়ার একটা বড় কারণ, অন্তত বাংলাদেশের পত্র পত্রিকা বাংলাদেশ সরকারের বিভিন্ন ঘোষণা থেকে জানা গেছে যে সেই যাওয়ার একটা বড় কারণ সফরের সেই বড় কারণ হচ্ছে তিস্তা প্রকল্পে চীনের সাথে মৌ স্বাক্ষর এবং তাদের সঙ্গে চীন যেটা তিস্তা প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এটাও জেনেছিলাম যে 11,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প করবে বাংলাদেশ চীনের সহযোগিতায়, এবং এই টাকাটাও আবার চীন পুরোপুরি দিয়ে দেবে, এটাও আমি বলেছিলাম। এবং সেই মৌ স্বাক্ষরিত হবে এবার তারেক রহমান যে চীন সফরে যাচ্ছেন সেই চীন সফরে যাওয়ার পর, সেই চীন সফরে এই জিনিসটা হবে। কিন্তু আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম প্রতিবেদনে যে পশ্চিমবঙ্গের যদি উজানে এই যে পশ্চিমবঙ্গের প্রকল্প থাকার ফলে বাংলাদেশের প্রকল্পের উপরে চাপ তৈরি হবে এবং বাস্তবে বাংলাদেশের পক্ষে কিছু করা কঠিন। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের মৌ স্বাক্ষর তিস্তা নিয়ে আদৌ হবে কিনা আমি এই সন্দেহ সেদিন জানিয়েছিলাম, এবং দেখা গেল বাস্তবে ঠিক তাই হয়েছে। আজ 26শে জুন আজকে খবর যা আসছে তাতে তারেক রহমানের সঙ্গে চীনের 13টি মৌ চুক্তি মৌ স্বাক্ষর হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছে, কিন্তু সেখানে তিস্তা প্রকল্পের কোনো নাম নেই। এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। দেখুন, তিস্তা এখন আর শুধু একটা নদীর নাম নয়, এটা হয়ে উঠেছে জল, রাজনীতি, সীমান্ত জিওপলিটিক্স আর দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণের এক জটিল কেন্দ্রবিন্দু। আমি আপনাদেরকে যেমন বলেছিলাম যে এই বাস্তবতা দেখে মনে হচ্ছে মৌ স্বাক্ষর এবার করা মুশকিল, এবং মৌ স্বাক্ষর আদৌ হয়নি। কারণটা কি? কারণ খুব সোজা। তিস্তার উজানে ভারত, আর উজানের দেশকে বাদ দিয়ে তিস্তার মতো আন্তঃসীমান্ত নদীতে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা শুধু কঠিনই নয়, অনেক সময় প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং এখানে ঠিক সেটাই হয়েছে। কিন্তু তিস্তা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, তিস্তা নদী উত্তরবঙ্গের জন্য, যেটা পশ্চিমবঙ্গের অংশেও আছে আবার বাংলাদেশের অংশেও আছে, তাদের জন্যে জীবন রেখার মতো। এই নদীর জল, পলি, প্রবাহ আর মৌসুমি আচরণের সঙ্গে জড়িয়ে আছে কৃষি, সেচ, বন্যা, ভাঙন, চর, জীবিকা সব কিছু। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা শুধু জলের উৎস নয়, এটি একটি রাজনৈতিক ও আর্থসামাজিক প্রশ্ন। কারণ শুকনো মৌসুমে নদীতে জল কমে গেলে ক্ষতি হয় কৃষকের, আবার বর্ষায় জলের অতিরিক্ত প্রবাহ আর অনিয়ন্ত্রিত ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বসতি, জমি আর অবকাঠামো। অর্থাৎ তিস্তা প্রকল্প মানে কেবল বাঁধ বানানো নয়, এটা মানে নদীর গোটা অববাহিকাকে নিয়ন্ত্রণ, পুনর্গঠন আর ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন। পশ্চিমবঙ্গের 11,000 কোটি রুপি এই প্রশ্নে বাংলাদেশের এই সমস্যায় কি বার্তা দিল? দেখুন, এখানে মূল বিষয়টা যেমন বিশাল অর্থের পরিমাণ, কারণ পশ্চিমবঙ্গের 11,000 কোটি রুপি এই বাজেটে এসছে পুরোটাই কেন্দ্রীয় সহায়তায়। আবার ঠিক সেই একইভাবে বাংলাদেশ বলছে তারা 12,000 কোটি টাকা তাদের টাকায়
এখানে ঘোষণা এখানে রেখে দেবে তিস্তা প্রকল্পে, এবং সেটা চীনের অর্থায়নে। এখানে মূল বিষয়টা শুধু অর্থের অঙ্ক নয়। ভারতের 11,000 কোটি টাকা নিশ্চিতভাবেই বাংলাদেশের 12,000 কোটি রুপি, 12,000 কোটি টাকার থেকে অনেক বড় অঙ্ক। ভারতের 11,000 কোটি। ভারত এখন এই তিস্তা নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করতে এই বার্তাটি দিল। এটা পশ্চিমবঙ্গের স্থানীয় প্রকল্প বলে দেখা গেলেও বাস্তবে এর ভূ রাজনৈতিক প্রতিধ্বনি আছে। কারণ তিস্তার উৎস, প্রবাহ নিয়ন্ত্রণ, জল ধরে রাখা, বন্যা ব্যবস্থাপনা সব কিছুর কেন্দ্রেই আছে উজান। আর পশ্চিমবঙ্গের গজলডোবায় সেখানে বড় প্রকল্প আছে তিস্তা নিয়ে, এবং পশ্চিমবঙ্গের প্রকল্প হচ্ছে দুটো খাল আলাদা করে কাটা হবে, সেখান দিয়ে তিস্তার জলকে দেওয়া হবে। এবং নিশ্চিতভাবেই মনে রাখতে হবে এই খাল কাটলে তার জল সেখানে গেলে বাংলাদেশের ভাগ্যে জল আসবে না। যখন উজানে থাকা দেশ নিজেই বড় বিনিয়োগ ঘোষণা করে, তখন ভাটি দেশের পরিকল্পনা খুব স্বাভাবিকভাবেই চাপে পড়ে। বাংলাদেশ তখন আর একা নিজের মতো করে নদীর গতিপথ বদলাতে পারে না। বড় প্রকল্প করতে হলে উজানের প্রবাহ, ভারতের প্রকৌশলগত সিদ্ধান্ত এবং সীমান্তবর্তী নদী ব্যবস্থার বাস্তবতা সবই হিসাবের মধ্যে আনতে হয়। আর এই জন্যেই বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটা এসে গেল, চীন এবং বাংলাদেশের মধ্যে তিস্তা নিয়ে কোনো মৌ স্বাক্ষরিত হলো না। এখন আসি কেন। যদি চীন এত আগ্রহী হয়, আপনারা জানেন যে যেটা তিস্তার প্রকল্পটা হবে ভারতের শিলিগুড়ি করিডর, যেটার নাম চিকেন স্নেক, তার কাছাকাছি, এবং চীন এখানে খুবই আগ্রহী এই জায়গাতে তাদের অবস্থান নেয়ার জন্যে। তো যদি চীন এত আগ্রহী হয়, যদি বাংলাদেশও তিস্তা নিয়ে দ্রুত সমাধান চায়, তাহলে আলাদা করে তিস্তা নিয়ে কোনো মৌ স্বাক্ষর হলো না কেন? এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। তার উত্তর কেউ ঝেড়ে কাশবে না, বাংলাদেশের পক্ষ থেকে, চীনের পক্ষ থেকেও। কিন্তু তার উত্তরটা যেটা হলো সেটা এক কথায় উজানের বাস্তবতা। তিস্তা এমন কোনো নদী নয় যেটাকে শুধু বাংলাদেশের ভেতরে বসে টেকনিক্যাল প্রকল্প দিয়ে পুরোপুরি সামলানো যাবে। নদীর বড় অংশের প্রবাহ নিয়ন্ত্রণ ও কাঠামোগত প্রভাব ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত। ফলে চীন বাংলাদেশ যদি তিস্তা নিয়ে খুব বড়, খুব দৃশ্যমান, খুব প্রতীকী একটি মৌ করত, তাহলে সেটা শুধু প্রকল্পগত বিষয় থাকতো না, সেটা সরাসরি ভারতকে বার্তা দিত এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করত। এটা যেমন ঠিক, তেমন এর থেকেও বড় ঠিক যে এখন বাংলাদেশের পক্ষে ভারতের অনুমতি নয়, ভারতের সাথে কথা না বলে কোনো তিস্তা প্রকল্প করা যাবে না। তাই বাস্তবসম্মত পথ ছিল বেশি সতর্ক, বেশি টেকনিক্যাল, বেশি আড়াল রেখে দিয়ে কিছু করা। অর্থাৎ বড় বড় ঘোষণার বদলে ছোট ছোট নদীর ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, পানি জলের প্রযুক্তি, তারপরে সম্ভাব্যতা, নানা সমীক্ষা, এই ধরনের সমঝোতা দিয়ে বিষয়টি এগিয়ে নেয়া। আর চীন সেটাই করেছে। এটা অনেকটা এমন যেখানে রাজনৈতিকভাবে সবাই তিস্তা চায়, কিন্তু কূটনৈতিকভাবে এবং বাস্তবসম্মতভাবে তিস্তাকে সেইভাবে কাজ করা যায় না, এবং কেউ খোলা সংঘাতেও যেতে চাইছে না। চীন চাইছে, বাংলাদেশ চাইছে, কিন্তু বাস্তব পরিস্থিতি তাদেরকে আটকে দিচ্ছে। ভারতকে বাদ দিয়ে এটা সম্ভব নয়, কারণ আসল সত্যটা খুব কঠিন। তিস্তার উজানে ভারত থাকায় ভারতকে বাদ রেখে বাংলাদেশের তিস্তা নিয়ে বড় কিছু করা অসম্ভব। কেন বলছি অসম্ভব? প্রথমত নদীর প্রবাহের ওপর উজানের নিয়ন্ত্রণ থাকে, দ্বিতীয়ত জল ধরে রাখা, ছেড়ে দেয়া, মোড় ঘোরানো জলের, তারপরে জলের বাঁধ তৈরি করা, ব্যারেজ, ড্রেনেজ, এই সব সিদ্ধান্ত
উজানে কি হচ্ছে উজানের আচরণের ওপর সরাসরি নির্ভরশীল। তৃতীয়ত, আন্তঃসীমান্ত নদী হলে কেবল প্রকৌশলটা কাজ দেয় না, কূটনীতিও সমান গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ যদি তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায়, দ্রুত তিস্তা প্রকল্প করতে চায়, চীনের মতো অংশীদার যদি পায়ও, এবং পাবেই, চীন তো খুব ব্যস্ত, কিন্তু ভারতের বাস্তবতা পাশ কাটানো যাবে না। আর ভারত সেই বাস্তবতার দৃষ্টি দিয়েই পশ্চিমবঙ্গকে দিয়ে 11,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে। এবং ঘোষণা শুধু না, যেহেতু এটা গজলডোবায় ইতিমধ্যেই বড় প্রকল্প আছে, তিস্তা প্রকল্প ভারতের, পশ্চিমবঙ্গের, সুতরাং যে প্রকল্পগুলো নিয়েছে ভারত সরাসরি সেটা করতে পারে। তাহলেও বলে রাখছি এখানে, সেটা ভারত এই মুহূর্তে করবে না। এই যে চীন এবং বাংলাদেশ পিছিয়ে গেল তিস্তা প্রকল্পে মৌ স্বাক্ষর থেকে, এটাতে এই বার্তা গেল, যা বাবা এখন ঘাটিয়ে লাভ নেই ভারতকে। ভারত যদি ওই প্রকল্প করে ওই খাল কেটে যদি তিস্তাকে নিয়ে যায় ভেতরের দিকে, তাহলে বাংলাদেশে যে জল পাচ্ছে সে জল শুকা মরশুমে সেটা পাবে না, আর বর্ষার মৌসুমে তখন জলের চোটে বন্যা হবে। সুতরাং বাংলাদেশ এবং চীন সমঝে গেছে, বুঝে গেছে এই মুহূর্তে এগিয়ে লাভ নেই। বাংলাদেশ নিজের ভেতরে, এলাকার ভেতরে কিছু কাজ করতেই পারে, যেমন ভাঙন রোধ, তারপরে নদীর পলি তুলে নেওয়া, নদী গর্ভটাকে আরো গভীর করা ইত্যাদি করতেই পারে, সেচ অবকাঠামো তৈরি করতে পারে, নদীর তীর সংরক্ষণ করতে পারে, সেখানে শহর তৈরি করতে পারে। শহর তৈরি করলে হবে না, শহরের জলটা আসবে কোত্থেকে? সেচের কাজ করবে, জলটা আসবে কোত্থেকে? তিস্তার মৌলিক প্রবাহ রাজনীতি বদলাতে পারবে না চীন, বাংলাদেশ যাই করুক না কেন। এটা করতে গেলে উজানের সমীকরণ বদলাতে হয়, অর্থাৎ ভারতের মধ্যে তিস্তার প্রবাহ সেটা ঠিক না করে কিচ্ছু করা যাবে না। আর সেটা ঠিক করতে গেলে কি করতে হবে? ভারতের সাথে আলোচনায় বসতে হবে, যেটা আমি গতদিন বলেছি। চীন কি করলো আর কি করেনি এবার? এই যে তারেক রহমানের তিস্তা নিয়ে এত কথা হলো, চীন তিস্তা ইস্যুতে প্রচণ্ড আগ্রহ দেখিয়েছিল, কিন্তু আগ্রহ আর চূড়ান্ত রাজনৈতিক অগ্রগতি এক জিনিস নয়। চীনের কাছে এটি ছিল একটি বড় অবকাঠামোগত ও কৌশলগত সুযোগ, বাংলাদেশের কাছে এটি ছিল বিকল্প খোঁজার একটি পথ। কিন্তু ভারতের ওই যে বলে না, নাহেলা পে দেহেলা, এই যে টেক্কা মেরে দিল ভারত, 11,000 কোটি টাকা দিয়ে ঘোষণা করে দিয়ে দিল তিস্তা প্রকল্প, গজলডোবা বা দুটো নতুন খাল খুঁড়ে নেয়া, এই সব, এটা ভারতের উপস্থিতি এই পুরো প্রক্রিয়াকে ঘেঁটে দিল বাংলাদেশ চীনের। ফলে চীন বাংলাদেশ সম্পর্ক উষ্ণ হলেও তিস্তার মতো ইস্যুতে তারা আর এগোতে পারল না। দুই পক্ষই বুঝেছে চীন এবং বাংলাদেশ এখানে অতিরিক্ত আগ্রাসী পদক্ষেপ নিলে তাদের আরো বড় ক্ষতি হবে। তাই তিস্তা নিয়ে আলাদা জোরালো প্রতীকী মৌ না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ এটাই, বাংলাদেশ বুঝতে পেরেছে আর চীনও বোঝাতে পেরেছে যে ভারতকে এড়িয়ে চললে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন কঠিন। ঝগড়া নয়, দ্বন্দ্ব নয়, ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তিস্তা নিয়ে জেতা যাবে না, লাভ নেই। আর চীন জানে ভারতকে চোখ রাঙিয়ে দক্ষিণ এশিয়ায় তিস্তা রাজনীতি চালানো খুব বেশি দূর নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের ঘোষণার প্রভাব এতটাই মারাত্মক, আমি সেটা বলেছিলাম 22শে জুন। আমি যখন এটা করেছিলাম আমার ভিডিও, তখনও বাজেট অধিবেশন চলছে পশ্চিমবঙ্গের। আমি ঘোষণাটা শুনেই সেদিন বলেছিলাম। এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঘোষণার প্রভাব, তাহলে বুঝলেন 11,000 কোটি রুপির ঘোষণা চীন বাংলাদেশ তিস্তা মৌ না হওয়ার বড় কারণ। বড় কারণ
বলে কি এটা কি একমাত্র কারণ? না, একমাত্র কারণ নয়, কিন্তু এটা বড় কারণ, সবচেয়ে বড় কারণ। অন্তত একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে বাংলাদেশ আরও সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। কেন? কারণ উজানে নতুন বিনিয়োগ ঘোষণা মানে ভারত তিস্তা ইস্যুতে নিষ্ক্রিয় নয়। বাংলাদেশ চীন যা করবে চোখ বুজে মেনে নিয়ে বসে বসে দেখবে, সেটা নয়। উজানে ভারত সক্রিয় যদি হয় তাহলে ভাটিতে বাংলাদেশ একা দাঁড়িয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না, নিতে গেলে মুশকিল, নেওয়া যাবেই না। এখানে ঢাকার পক্ষ থেকে একটা বাস্তব বুদ্ধি কাজ করে থাকতে পারে, এখনো কাজ করেনি। এই বুদ্ধিটা ঠেকে শিখেছে। আমি বাংলাদেশের কোনো কাগজেই আমি ভারতের পশ্চিমবঙ্গের বাজেটে 11,000 কোটি নিয়ে যে ঘোষণা, সেটা নিয়ে একটা কথাও দেখতে পাইনি। জানে এটা কোনো ব্যাপারই নয়, চীনে গেছে, চীন সব করে দেবে। সুতরাং বাংলাদেশ যদি এখন এই শিক্ষাটা পেয়ে থাকে, খুব বড় করে চীনকে সামনে আনলে ভারতের সঙ্গে সংঘাত বাড়বে, আর এই সব প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও কমবে। এটা যদি বুঝে থাকে তাহলে বাংলাদেশের পক্ষে মঙ্গল। পশ্চিমবঙ্গের ঘোষণা হয়তো তিস্তা মৌকে সরাসরি থামিয়ে দেয়নি, কারণ তারা তো কেউ বলেনি যে পশ্চিমবঙ্গের ঘোষণা আমরা এটা করে দিয়েছি, পশ্চিমবঙ্গে এটা বলেছে বলেই আমরা মৌ স্বাক্ষর করতে পারিনি, এটা কেউ বলেনি, বলবেও না, বলেও না। কিন্তু তা যে এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে সেটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ বিষয়টিকে নিয়ে আর এগোতে চায়নি। বাংলাদেশের সামনে কি পথ আছে তাহলে? এখন দেখুন, বাংলাদেশের সামনে 3টে পথ আছে। এক, তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসা, তিস্তার জল নিয়ে দীর্ঘমেয়াদী জল চুক্তির জন্য চাপ বাড়িয়ে যাওয়া, ভারতের সঙ্গে আলোচনায় বসে একটা সিদ্ধান্তে চালিয়ে যাওয়া। আপনাদের হয়তো মনে আছে 2011-এ তো একটা জল বন্টন চুক্তি হয়েই যাচ্ছিল। মনমোহন সিং চলে গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে কথা বলতে ঢাকায়, আটকে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তারপর মমতা ব্যানার্জি তো এখন চলে গেছেন, এখন ভারতে রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। যদিও বাংলাদেশে ভারত যাদেরকে বন্ধু বলে ভাবে সেই শেখ হাসিনার সরকার ছিল, কিন্তু এখন শেখ হাসিনার সরকার নেই, তারেক রহমানের সরকার আছে। কিন্তু এখন তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারও নেই, যিনি সেদিন আটকে দিয়েছিলেন। সুতরাং ভারতের সঙ্গে কথায় বসতে পারে, আলোচনায় বসতে পারে। দ্বিতীয়ত, চীনের সঙ্গে প্রযুক্তিগত অবকাঠামো সহযোগিতার প্রস্তাবকে ধরে রাখা, কিন্তু এই ব্যাপারে আর না এগোলে কি হবে? ভারত বিশ্বাসযোগ্য জায়গায় নিতে পারবে না বাংলাদেশকে। 3, তাহলে চীনকে দিয়ে কি করবে? বাংলাদেশের নদীমাতৃক দেশ বাংলাদেশ, তার ভেতরে নদীর ব্যবস্থাপনা, সেচ, ভাঙন রোধ, পলি তুলে দেওয়া, খনন করা, অববাহিকা পরিকল্পনা, এই কাজগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের সব নদীরই উৎস হচ্ছে ভারত, ভারতের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং সবচেয়ে বাস্তবসম্মত পথ হচ্ছে এই 3টের জিনিসের মিশ্রণ। কারণ তিস্তা কোনো একক সমাধানের নদী নয়, এটা বহুমাত্রিক সমস্যা। আর ভূগোল, পরিবেশ, অর্থনীতি, রাজনীতি আর কূটনীতির জটিল অঙ্ক। সুতরাং যেটা স্পষ্ট হয়ে উঠছে তা হলো পশ্চিমবঙ্গের 11,000 কোটি রুপি বরাদ্দ শুধু আরেকটি প্রকল্প ঘোষণা নয়, এটা তিস্তা অঞ্চলে ভারতের সক্রিয় অবস্থানের দৃঢ় ইঙ্গিত। আর সেই ইঙ্গিতই বাংলাদেশকে চীনের সঙ্গে খুব বড়, খুব দৃশ্যমান তিস্তা মৌয়ের পথে যেতে নিরুৎসাহিত করেছে। এবং চীন তাদেরকে বোঝাতে পেরেছে যে এভাবে কাজ হবে না, অনেক ঠেকে শিখেছে। তিস্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হলে শুধু উন্নয়ন ইচ্ছা যথেষ্ট নয়, উজান, ভাটি, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, ভারতের সঙ্গে সহজ সম্পর্ক, সব কিছুকে একসঙ্গে মিলিয়ে দেখতে হবে, নইলে বিপদ বাড়বে, কমবে না। এই মুহূর্তে তিস্তার সবচেয়ে বড় সত্যি হলো নদীটা বাংলাদেশের মধ্যে, কিন্তু নদীর ভাগ্য
ভারতের হাতে। তিস্তা এখন উন্নয়ন প্রকল্পের চেয়ে অনেক বড় কিছু। এটা দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্সের একটা জীবন্ত পরীক্ষা। এটা যেন বাংলাদেশ মনে রাখে আর সেইভাবে চলে। এখনকার মতো এখানেই রাখছি।